আপনারা দেখছেন দিগন্ত খবর। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ 40টি প্রধান সংবাদ। নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াইয়ের মাঝে বড় স্বস্তি পবিত্রর। হাইকোর্টের রায়ে কি ফিকে হলো বিজেপির চাল? মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। আইএস আইপিএস বদলি মামলা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে যুক্তি খুঁজেও কেন পিছিয়ে এলো সুপ্রিম কোর্ট? তৃণমূলের প্রচারে ঝড় দেবের, লক্ষ্মীর ভাণ্ডার ও উন্নয়ন হাতিয়ার। বিধানসভা নির্বাচনকে ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়ে বইছে রাজনৈতিক উত্তাপ। আই এম সো হ্যাপি, বিচারাধীনদের নিয়ে সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। বাংলার ভূমিতে কাঠমোল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না, যোগী আদিত্যনাথের হুঙ্কার। মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করতে বলেছে বিজেপি, তাহলে মানুষ খাবে কি, প্রশ্ন মমতার। কত সংখ্যক হিন্দু ভোটারের নাম বাদ, শঙ্কিত বিজেপি সমীক্ষা। আসন পুনর্বিন্যাসের পর লোকসভায় দক্ষিণের 5 রাজ্যের আসন সংখ্যা কত হবে, হিসাব দিলেন অমিত শাহ। ভোট যতই কমুক, অর্থে পিছিয়ে নেই বাম প্রার্থীরাও। 24 জন কোটিপতি, ভাবতে পারছেন কারা তারা জানেন? ভোটের বাংলায় বিরাট চমক। ভোটের প্রচারে হেলিকপ্টারের প্রয়োজন ঠিক কতটা, চপারে বসেই এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুকান্ত। কাউকে বঞ্চিত করব না, আসন পুনর্বিন্যাসে মোদি গ্যারান্টি। দক্ষিণী প্রতিনিধিত্ব বৃদ্ধির হিসাব পেশ শাহের। বাস্তবেই ধনকুবের, বাংলার প্রথম দফার ভোটে বিজেপির কতজন প্রার্থী কোটিপতি জানেন? কারা তারা, সংখ্যা শুনলে চমকে যাবেন। বিলাসবহুল গাড়ি নয়, পুঁজি বলতে যৎসামান্য সঞ্চয়। ভোটের ময়দানে লড়েছেন পূর্ব বর্ধমানের এই অদম্য লড়াকু। ভোটকর্মীদের ভোট গ্রহণে চরম বিশৃঙ্খলা, ধুন্ধুমার বালুরঘাটে। পরিবর্তন, রাজ্যপালের রাজনৈতিক মন্তব্যে তীব্র বিতর্ক বঙ্গে। ঐতিহাসিক রায়, বাংলার এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। আধিকারিক বদল মামলায় হাইকোর্টের পথেই সুপ্রিম কোর্ট, কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না, চিঠি লিখে জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন। আমি মামলা করেছিলাম, মামাটি মানুষ জিন্দাবাদ। সুপ্রিম কোর্টের রায়ে উদ্দীপিত মমতা, দলের কর্মীদের বড় নির্দেশ। ভোটের ঠিক 48 ঘন্টা আগে সুপ্রিম ধামাকা, আজ আমার চেয়ে খুশি কেউ নেই। কেন এমন বললেন মমতা? পাঞ্জাব সরকার নিরাপত্তা সরাতে রাঘব চাড্ডাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দিল কেন্দ্র। বসুন্ধরার বেফাঁস মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। 294 থেকে 1 লাফে 441, বাংলায় কি বদলে যাচ্ছে বিধানসভার মানচিত্র? মোদী সরকারের বড় চাল। ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না মোদী সরকার, হুঙ্কার শাহের। চাইলে ইউসিসি চালু হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসীরা, ঝাড়গ্রাম থেকে সতর্ক বার্তা অভিষেকের। 5,000 নাকি 10 লক্ষ, ভোটের মুখে পকেটে কত টাকা নিয়ে বেরোলে পুলিশ ধরবে না। রাজ্যের একগুচ্ছ আইএএস আইপিএস বদলি মামলা, শুনতে চাইল না সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন আধিকারিকরা। ভোটের আগে বড় স্বস্তি, এসআইআর মামলায় 142 ধারা প্রয়োগ, বাদ পড়া ভোটারদের ভোটাধিকার ফেরালো সুপ্রিম কোর্ট। ভোটের 7 দিন আগেই তৃণমূলে বিরাট খবর, দল ছাড়লেন বিধায়ক। বিস্ফোরক অভিযোগে বড় ভাঙন শাসক দলের। ডিলিমিটেশনে কোনো রাজ্যের প্রতি বৈষম্য নয়, এটাই আমার নিশ্চয়তা, প্রতিশ্রুতি লোকসভায় বললেন প্রধানমন্ত্রী মোদী। মোথাবাড়ি কাণ্ডে চাঞ্চল্যকর দাবি এনআইএর, মোফাক্কেরুল ইসলামের ভূমিকা রহস্যজনক। যারা মহিলাদের অধিকারের বিরোধিতা করেছে তাদের কথা কেউ ভোলেনি মোদী। 3 আসনেই হারবে তৃণমূল, ভোটের 7 দিন আগেই দল ছেড়ে বিস্ফোরক বিদায়ী বিধায়ক। নির্বাচনের আগে বড় স্বস্তি, পবিত্র করেন, আদালতের রায়ে নতুন মোড়।
ভোটের আগে হুলস্থুল, এক রাতেই একে একে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ ঘিরে ঘোর রহস্য। ভোটের আগে এবার যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি, মাসিক ৩,০০০ টাকার প্রতিশ্রুতি। আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। তুলকালাম বীরভূমের নানুরে, তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপি কর্মীকে মার, ফাটল মাথা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বৃহস্পতিবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে পবিত্র করের আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি হয়। আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী 24শে এপ্রিল পর্যন্ত পবিত্র করের বিরুদ্ধে কোনো কঠোর পুলিশি পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না। তবে এই রক্ষাকবচ মিললেও তদন্তে কোনো বাধা দেয়নি আদালত। অর্থাৎ পুলিশি তদন্ত চলবে এবং পবিত্রবাবুকে তদন্তে সহযোগিতা করতে হতে পারে। মামলার পরবর্তী শুনানি হবে 24শে এপ্রিল। কী ছিল অভিযোগ? গত 7ই এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি অভিযোগ করেন যে 6ই এপ্রিল পবিত্রকর তার দলবল নিয়ে যাওয়ার সময় বুদ্ধদেবকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেন। বুদ্ধদেব অস্বীকার করলে তাকে মারধর ও ছিনতাই করা হয় বলে দাবি করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পবিত্রকর সহ 4 জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়েছিল। নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট, একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই এবার লড়াই পবিত্রর। নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্রকে প্রার্থী করে তৃণমূল এই কেন্দ্রে বড় চমক দিয়েছে। ভোটের ঠিক 1 সপ্তাহ আগে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়াকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছিল ঘাসফুল শিবির। হাইকোর্টের এই নির্দেশের ফলে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পবিত্র কর অনেকটা নিশ্চিন্তে ময়দানে নামতে পারবেন বলে মনে করা হচ্ছে। তৃণমূলের প্রতিক্রিয়া, হাইকোর্টের এই সিদ্ধান্তকে সত্যের জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিজেপি ভয় পেয়ে পুলিশকে ব্যবহার করে প্রার্থীকে আটকাতে চেয়েছিল, কিন্তু আদালত সেই চেষ্টা ব্যর্থ করে দিল। অন্যদিকে 24শে এপ্রিল পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মোথাবাড়ি কাণ্ডে ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলামের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে এমনটাই দাবি করল এনআইএ। পাশাপাশি ধৃতকে নিজেদের হেফাজতেও চান আধিকারিকরা। তবে এখনও সিদ্ধান্ত জানায়নি আদালত। গত 1 এপ্রিল কালিয়াচকের মোথাবাড়িতে বিডিও অফিসের ভেতরে বিচারকদের আটকে রাখার অভিযোগ ওঠে। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ওপর। রাত দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক 2 বিডিও অফিসে আটকে রাখেন 7 জন জুডিশিয়াল অফিসারকে। তাদের মধ্যে ছিলেন মহিলা সহ 3 জন বিচারকও। জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। পরবর্তীতে সুপ্রিম নির্দেশে মেনে মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই অশান্তির ঘটনায় মোট 12টি মামলা দায়ের হয়। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় মোট 49 জনকে। ধৃতদের মধ্যে ছিলেন মূল চক্রী অর্থাৎ আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় ব্যাংকশাল কোর্টে। সেখানেই 4টি মামলার পরিপ্রেক্ষিতে 12 জনকে নিজেদের হেফাজতে চায় এনআইএ। তাদের তরফে আদালতে দাবি করা হয়, অশান্তিতে উস্কানি দিয়েছেন মোফাক্কেরুল। পুলিশের তরফে তাকে সতর্ক করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। এছাড়া সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিন এনআইএ আদালতে বলে, গোটা ঘটনায় মোফাক্কেরুলের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্যের একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিক বদলির সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আপাতত কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকছে। ফলে 375 জন অফিসারের বদলি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হলো। রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ একতরফাভাবে রিটার্নিং অফিসার নিয়োগ এবং আধিকারিকদের বদলি করেছে। তিনি দাবি করেন, 2024 সালের লোকসভা নির্বাচন বা উপনির্বাচন পর্যন্ত বদলির সময় রাজ্যের মতামত নেওয়া হতো, কিন্তু এবার অত্যন্ত বাধ্যতামূলক সেই নিয়ম ভাঙা হয়েছে। রাজ্যের সঙ্গে কোনো পরামর্শই করা হয়নি। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের আইনি গ্রহণযোগ্যতা রয়েছে বলে মেনে নেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি মন্তব্য করেন, এই সওয়ালের একটি আইনি প্রেক্ষিত আছে এবং ভবিষ্যতে এর বৃহত্তর প্রভাব হতে পারে, কিন্তু কেন হস্তক্ষেপ করল না আদালত? প্রধান বিচারপতি জানান, রাজ্যের সামনেই নির্বাচন, এই মুহূর্তে আমরা হস্তক্ষেপ করলে প্রশাসনিক জটিলতা ও সমস্যার সৃষ্টি হতে পারে, তাই এখনই মামলাটি শুনতে আমরা আগ্রহী নই। বিচারাধীন রইল মামলা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি সহ গুরুত্বপূর্ণ আধিকারিকদের অপসারণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তাতে আপাতত কোনো স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত। তবে এই বদলির আইনি বৈধতা নিয়ে প্রশ্নটি ভবিষ্যতে খতিয়ে দেখার জন্য মামলাটি বিচারাধীন রাখা হয়েছে। ভোটের ময়দানে প্রভাব। ভোটের মাত্র কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে নির্বাচন কমিশনের প্রশাসনিক কর্তৃত্ব আরও শক্তিশালী হলো। রাজ্য সরকার আইনি লড়াইয়ে নৈতিক জয় দাবি করলেও প্রশাসনিক স্তরে এই 375 জন অফিসারের বদলে কার্যকর হওয়ায় ধাক্কা খেল নবান্ন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাংলা নববর্ষে বীরভূমের লালমাটিতে ঝড় তুললেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তৃণমূল প্রার্থীদের সমর্থনে রোড শোয়ে জনজোয়ার দেখা গেল। রামপুরহাট থেকে সিউড়ি হয়ে ইসলামবাজার সর্বত্রই প্রিয় নায়ককে দেখতে ভিড় উপচে পড়ে। এর আগে খারাপ আবহাওয়ার কারণে তার কর্মসূচি বাতিল হওয়ায় আক্ষেপ তৈরি হয়েছিল কর্মীদের মনে। এদিন দুপুর 1:45 নাগাদ রামপুরহাটের কিষাণ মান্ডির হেলিপ্যাডে দেবের কপ্টার নামে সেখান থেকে হুডখোলা গাড়িতে রোড শো শুরু হতেই জনসমুদ্রে ভেসে যান তিনি। প্রিয় নায়ককে এক ঝলক দেখতে কয়েক হাজার মানুষ রাস্তার দুধারে জমায়েত করেন। পাঁচমাথা মোড়ে আসতেই অনুরাগীদের উন্মাদনা দেখে আপ্লুত দেব নিজের মোবাইলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইতে দেখা যায় তাকে। যদিও বিজেপি প্রার্থী ধ্রুব সাহার টিপ্পণী, 25 বছরের বিধায়ক নিজের ওপর ভরসা হারিয়ে দেবের ওপর নির্ভর করছেন, এটা দেখে ভালো লাগলো। বিকেলে সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের প্রচারে আসেন দেব। পানুরিয়া স্কুল মাঠে দেব যখন পৌঁছান তখন সেখানে কার্যত তিল ধারণের জায়গা নেন। প্রখর রোদ উপেক্ষা করে কয়েক ঘন্টা অপেক্ষা করছিলেন অনুরাগীরা। সরাসরি মানুষের হৃদয়ে টান দিয়ে বললেন, আমি ভোট চাইতে আসিনি, এসেছি উজ্জ্বলদার জন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আর দোয়া চাইতে। ভোট আপনাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট দেওয়ার আগে একবার ভাববেন কেন দেবেন। এরপর তিনি টেনে আনেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ। দেবের কথায় গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা দিয়ে যে প্রকল্প শুরু করেছিলেন তা আজ বেড়ে 3 গুণ হয়েছে। কন্যাশ্রী, সবুজ সাথী থেকে স্বাস্থ্যসাথী, এই উন্নয়ন অন্য কোনো রাজ্যে নেই। এদিনে বিকালে ইসলামবাজার রোড শোতে দেবের সঙ্গে ছিলেন বোলপুর বিধানসভার প্রার্থী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। সেখানেও জনতার চাপে নির্ধারিত গন্তব্যের আগে শোভাযাত্রা শেষ করতে হয়। দেবের মুখে শোনা যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গ। বিজেপিকে নিশানা করে দেব বলেন, কেউ বলছে মন্দির করব, কেউ বলছে মসজিদ, কিন্তু আমাদের কাছে মানুষের কাজ করাই আসল ধর্ম। এসআইআর প্রসঙ্গে তোপ দেখে তিনি প্রশ্ন তোলেন, যদি হওয়ারই ছিল তবে 2 বছর আগে কেন হলো না? 2026 নির্বাচনের আগে কেন এত মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হলো? শেষে দেবের আত্মবিশ্বাসী বার্তা লিখে নিন, 2021 সালের থেকে অন্তত 5 থেকে 10টা সিট বেশি পাবে তৃণমূল। বিধানসভা নির্বাচনকে ঘিরে মুর্শিদাবাদ জেলা জুড়ে বইছে রাজনৈতিক উত্তাপ। এরই মাঝে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে প্রচারের ময়দানে রীতিমতো ঝড় তুললেন ফারাক্কা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মোতাব শেখ। আজ ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত জয়রামপুর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে এক নিবিড় জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। ভোটার তালিকায় নাম সংক্রান্ত আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পর পূর্ণ উদ্যমে প্রচারে নেমেছেন মোতাব শেখ। বৃহস্পতিবার জয়রামপুরের প্রতিটি অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি। মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এই কংগ্রেস নেতা। প্রচারে প্রার্থীর সাথে উপস্থিত এক মহিলা নেত্রী বলেন,
আমরা মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষের ওর প্রতি অগাধ আস্থা ও ভরসা আছে। বিশেষ করে সাধারণ মানুষের দাবি, তারা কোনো বহিরাগত নয়, বরং ঘরের ছেলে বা ভূমিপুত্রকেই নিজেদের প্রতিনিধি হিসেবে পেতে চান। এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে এবং যাদের নাম বিচারাধীন, তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এই আবহে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে 21 ও 27 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের ছাড়পত্র পাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ফলে প্রথম দফার 23 এপ্রিল ভোটাররা 21 এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফার 29 এপ্রিল ভোটাররা 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলে বুথে গিয়ে নিজের অধিকার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের এভিএন শেল কলেজের মাঠ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আই অ্যাম সো হ্যাপি। সবাইকে বলেছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশন হলে আবেদন করুন ট্রাইব্যুনালে। সবাই হয়তো করেছে, আমি নিজেই কেস করেছিলাম। আমার কেসের ওপর আজ আমার থেকে খুশি আর কেউ নেই। এদিন দলীয় কর্মীদেরও নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে 21 এপ্রিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নেতাকর্মীদের বলবো রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে, যাতে তারা ভোট দিতে পারেন। 29 এপ্রিল শেষ দফার 2 দিন আগে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। সেক্ষেত্রেও এই কাজ করা হবে বলে জানিয়েছে তিনি। যাদের নাম নতুন করে তালিকায় ফিরছে, তাদের ভোটদান যাতে সুনিশ্চিত হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। বলে রাখা ভালো, রাজ্যে এসআইআর পর্বে 60 লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় ছিল। কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের স্ক্রুটিনির পর প্রায় 27 লক্ষ নাম বাদ পড়ে যায়। এরপর নিয়ম মেনে ভোটার তালিকা ফ্রিজ বা স্থির করে দেওয়ায় সংশয় তৈরি হয়েছিল যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেলেও ওই ভোটাররা ভোট দিতে পারবেন না। সুপ্রিম কোর্ট এদিন সংবিধানের 142 ধারা প্রয়োগ করে জানিয়ে দিয়েছে, ভোটের মাত্র 2 দিন আগে ছাড়পত্র পেলেও তাদের ভোটাধিকার বজায় থাকবে। ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশে প্রশ্রয় দেওয়া আর জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর জন্য রাজ্যের শাসক দলকে অভিযুক্ত করে আক্রমণ তীব্র করছে বিজেপি। হাতে মাত্র আর 7টা দিন বাকি। আগামী 23 তারিখে হবে প্রথম দফার ভোট। তার আগে রাজ্যের জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে আজ বৃহস্পতিবার তুলোধনা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কোচবিহারের জনসভায় হেমন্ত বিশ্ব শর্মা সরাসরি বলেন যে তৃণমূল সরকারকে ফিরিয়ে আনলে পশ্চিমবঙ্গের ভূমি হিন্দু শূন্য হয়ে যাবে। অন্যদিকে বীরভূম জেলার বোলপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে বিজয় সংকল্প সভায় যোগী আদিত্যনাথ রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর অভিযোগ করে বলেন যে বাংলার ভূমিতে কাঠমোল্লা সংস্কৃতি ও অনুপ্রবেশ চলতে দেব না। এজন্য তিনি পরবর্তী কংগ্রেস ও বামপন্থী সরকারের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকালকে কাঠগড়ায় তোলেন। যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তোষামোদের রাজনীতির কারণে বাংলার ভূমিকে কাঠমোল্লা পণের আড্ডা বানিয়ে দিয়েছে। কিন্তু বাংলার এই ভূমি মা কালীর ভূমি, বাংলার ভূমি মা দুর্গার ভূমি, বাংলার ভূমি মা তারার ভূমি। এই বাংলার ভূমিকে কাঠমোল্লা পণ সংস্কৃতি এবং অনুপ্রবেশকারীদের কখনো চলতে দেব না। তিনি বলেন, বাংলাকে তার হৃত গৌরব ফিরিয়ে দিতে, বাংলার প্রকৃত পরিচয় ফিরিয়ে দিতে একমাত্র বিজেপির নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার করতে পারবে। পাশাপাশি রাজ্যের বেহাল অর্থনীতি নিয়ে বর্তমান শাসক দলকে নিশানা করে তিনি বলেন, এক সময়ে ভারতের 1/3 অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে এই বাংলা, কিন্তু প্রথমে কংগ্রেস, পরে বামপন্থী এবং 15 বছর ধরে তৃণমূল বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে। এদিন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি, গুন্ডারাজ প্রভৃতি একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করেন যোগী। আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, চা সুন্দরী আমরা করে দিয়েছি, আরও চা সুন্দরী হবে। আমরা হোমস্টে করেছি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে 5টি চা বাগান খোলার কথা বলেছিল, কিন্তু বাস্তবে একটাও বাগানও খুলতে পারেনি। ওরা আমার গাড়িতে তল্লাশি চালাতে চায়। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গাড়িতে তল্লাশি করা হবে না কেন? কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে।
রাস্তার কাজ বন্ধ করেছে, জলজীবন প্রকল্পের কাজও বন্ধ করে দিয়েছে। আমরা 100 দিনের কাজ শুরু করেছি, রাস্তার কাজ করেছি, হয়েছে সেতুও। বিজেপি বলছে বাংলায় নাকি চাকরি নেই। তাহলে ওরা যে বলেছে বছরে 2 কোটি চাকরি হবে, 12 বছরে কোথায় গেল সেই চাকরি? ভোটের মুখে রাজ্য বহিরাগতরা আসছে, অসম থেকে আসছে, রাতের অন্ধকারে টাকা দিচ্ছে। আমি বলছি টাকা নিন, কিন্তু বিজেপিকে একটা ভোটও দেবেন না। আলিপুরদুয়ারেও এনআরসির নোটিশ পাঠিয়েছে, ওদের বিশ্বাস করবেন না। বাংলায় ওদের লোক নেই, তাই নির্বাচনের আগে বহিরাগতরা আসছে। ওরা বাংলায় মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করতে বলেছে। তাহলে কি খাবে কি মানুষ? পাশাপাশি এদিন ইভিএমে কারচুপি রুখতে সতর্ক থাকতে বলেন দলীয় কর্মী সমর্থকদের। বলেন ভোটের দিন মা বোনেরা বুথের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। আসন্ন বিধানসভা নির্বাচনে লাভ ক্ষতির হিসাব কষতেই গেরুয়া শিবির সমীক্ষা শুরু করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস বসু বলেন, বুথভিত্তিক কত হিন্দু নাম বাদ পড়েছে তা আমরা খতিয়ে দেখছি। তা নির্বাচনে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে বিশ্লেষণ চলছে। তবে বাদ পড়া বেশিরভাগ হিন্দু হয় অনুপস্থিত ছিলেন, মারা গিয়েছেন, অথবা 2 জায়গায় তাদের নাম রয়েছে। সেই কারণে এসআইআরে ভোটার তালিকা থেকে তারা বাদ পড়েছেন। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বিজেপি সবেতেই বিভাজন করে। এসআইআরে সব ধর্মের ভোটারকেই হয়রানির শিকার হতে হয়েছে। বিজেপিকে ভোটে এসআইআরের মাসুল দিতে হবে। উল্লেখ্য, বাঁকুড়ায় এসআইআর শুরুর আগে বাঁকুড়ায় মোট 30,25,000 ভোটার ছিল। এসআইআরের প্রক্রিয়া চালু হওয়ায় সকলেই তার আওতায় আনা হয়। ভোটারদের মধ্যে বাম, বিজেপি, তৃণমূল সহ বিভিন্ন দলের সমর্থক রয়েছেন। কেউ কেউ আবার নোটাতেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। পছন্দের নির্দল প্রার্থীকেও অনেকে ভোট দেন। গত কয়েকটি নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূল ও বিজেপির মধ্যে সমানে টক্কর হয়েছে। সেই মুহূর্তে এক দল বাজিমাত করলেও অন্য পক্ষের জনসমর্থন সমীহ করার মতো ছিল। ফলে এসআইআর নিয়ে যুযুধান 2 শিবিরেই চরম প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। দলের একজন সমর্থকেরও নাম যাতে বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তার জন্য তৃণমূল শূন্যদৃষ্টি বজায় রেখেছিল। আবার তালিকা থেকে বেনজল বের করে বিজেপিও উঠে পড়ে লাগে। কমিশন এসআইআর করলেও 2 ফুলের শিবিরের মধ্যে বাকযুদ্ধ সমানে চলছে। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ায় প্রথম দফার ঝাড়াই বাছাইয়ে প্রায় 1,33,000 ভোটারের নাম বাদ পড়ে। তাদের মধ্যে অনেক মৃত ভোটার ছিল। পরে প্রায় 39,000 ভোটার বিবেচনাধীনের আওতায় পড়েন। তার মধ্যে 2 দফায় জেলায় প্রায় 10,000 ভোটার বাদ পড়ে। ফলে সামগ্রিকভাবে জেলায় প্রায় 1,43,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। বাদ পড়া ভোটারদের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ভুক্ত বলে তৃণমূল দাবি করছে। বাঁকুড়া হিন্দু অধ্যুষিত জেলা, ফলে মালদহ, মুর্শিদাবাদের মতো সংখ্যালঘুর নাম এই জেলায় বেশি বাদ যায়নি। সেই কারণে এসআইআর নিয়ে বাঁকুড়ায় বিজেপি নেতৃত্ব সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। সংসদের বিশেষ অধিবেশনে লোকসভায় বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেন, এমন একটি ধারণা তৈরি করা হচ্ছে এবং বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে এই 3টি বিল, সংশোধনী বিল এবং সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন সংক্রান্ত লোকসভায় দক্ষিণের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে দেবে এবং তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে এই সভার সামনে উপস্থাপিত বিলটি এখন সবারই সম্পত্তিতে পরিণত হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের দক্ষিণের রাজ্যগুলোর আসন বৃদ্ধির তালিকা তুলে ধরেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আসন সংখ্যার সামগ্রিক বৃদ্ধির ফলে এটি নিশ্চিত হবে যে কোনো রাজ্যই তার বর্তমান প্রতিনিধিত্ব হারাবে না। তিনি জোর দিয়ে জানান যে এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল একটি সম্প্রসারিত লোকসভার মাধ্যমে জনসংখ্যার পরিবর্তনের বিষয়টি সমন্বয় করার পাশাপাশি ন্যায্যতার নীতি বজায় রাখা। শাহ বলেন, দক্ষিণের রাজ্যগুলোকে ঘিরে যে পুরো ধারণাটি তৈরি করা হচ্ছে, আমরা যদি সেদিকে নজর দিই তবে দেখা যায় আপনাদের দ্বারা নির্ধারিত 543টি আসনের মধ্যে বর্তমানে 129 জন সাংসদ এই কক্ষে বসেন, যা মোট আসনের প্রায় 23.76%। নতুন কক্ষে এখানে 195 জন সাংসদ বসবেন এবং লোকসভায় তাদের প্রতিনিধিত্বের হার বেড়ে 23.97% দাঁড়াবে। রাজ্যবাড়ি আসন সংখ্যা এখন তখন।
বর্তমানে কর্ণাটকের আসন সংখ্যা 28, যা লোকসভার মোট 543টি আসনের 5.15%। বিলটি পাশ হওয়ার পর কর্ণাটকের সাংসদ সংখ্যা 28 থেকে বেড়ে 42 হবে এবং লোকসভায় তাদের প্রতিনিধিত্বের হার বেড়ে 5.44% হবে। কর্ণাটকের কোনো ধরনের ক্ষতি হবে না। অন্ধ্রপ্রদেশের আসন সংখ্যা 25, যা মোট আসনের 4.60%। বিলটি পাশ হওয়ার পর সাংসদ সংখ্যা 25 থেকে বেড়ে 38-এ পৌঁছাবে, যা মোট আসনের 4.65% হবে। তেলেঙ্গানার আসন সংখ্যা 17টি, যা মোট আসনের 3.13%। বিলটি পাশ হওয়ার পর সাংসদদের সংখ্যা 17 থেকে বেড়ে 26 হবে, যা মোট সংখ্যার 3.18%। তামিলনাড়ুর সংখ্যা 49, যা 7.18%। বিলটি পাশ হওয়ার পর সাংসদদের সংখ্যা বেড়ে 59 হবে এবং 816 সদস্য বিশিষ্ট নতুন সংসদে তাদের শতাংশের হার হবে 7.23%। তামিলনাড়ুও এতে কোনো ক্ষতি হবে না। কেরলের আসন সংখ্যা 20, যা 3.68%। বিলটি পাশ হওয়ার পর সাংসদদের সংখ্যা বেড়ে 30 হবে এবং নতুন সংসদে তাদের শতাংশের হার হবে 3.67%।